আজকের এই সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য আসলে গত বছর এই দিনে আমরা একটা ফ্যাসিস্টকে আমরা এই দেশ থেকে তাড়িয়েছিলাম এবং ফ্যাসিস্টে তাড়ানোটা একদিনের আসলে ঘটনা না, যে হঠাৎ করে মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠলো আর এই বিক্ষুব্ধ জনতার রোষানলে থেকে বাঁচানোর জন্য এই একটা ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। সেটা আসলে এরকম নয়। একটা ফ্যাসিস্ট 17 বছর আমাদের উপরে যেভাবে জগৎ দখল পাথরের মতো চেপে ধরেছিল আমাদের দেশের মানুষকে, মানুষ যখন তার বাক স্বাধীনতা থেকে শুরু করে তার মৌলিক অধিকারগুলো থেকে এবং স্বাভাবিক যে বাঁচার যে নিশ্চয়তা সেগুলো থেকে যখন মানুষ ক্রমাগতভাবে একটা মানে চিনি দশায় থাকে, তখন মানুষটা যখন আর পিছনে ফেরার মতো যখন তার অবস্থা থাকে না, ঠিক তখনই মানুষ তার সর্বস্ব শক্তি দিয়ে যখন যখন তার নিজের অস্তিত্ব টেকানোর জন্য যেই একটা সংগ্রামে নেমে পড়ে বা আন্দোলনে নেমে পড়ে, তার গণ অভ্যুত্থান হয় এবং সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হয়। শুধু এই ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পরে আমাদের এদেশের মানুষের ভিতরে নতুন একটা বাংলাদেশের আকাঙ্ক্ষা জাগে। তার আগে যখন 24-এর যে নির্বাচন, ওই নির্বাচনকে কেন্দ্র করে অনেকগুলা সংগঠন দেশের যেই বিদ্যমান যেই সাংবিধানিক যেই কাঠামো, এই কাঠামোর উপরেই তাদের সবার আলোকপাত হয় এবং রাষ্ট্রের যে একটা সংস্কার, সেই সংস্কারের কথা বলে এবং 24-এর নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্র সংস্কারের স্লোগানটা খুবই জনপ্রিয় হয়ে ওঠে এবং সেই রাষ্ট্র সংস্কারের সেই স্লোগানটাকেই মনে করেই কিন্তু মানুষ নতুন বাংলাদেশের একটা স্বপ্ন দেখে। আসলে এই রাষ্ট্র সংস্কারের যে এই বিষয়টা, এটা শুধুমাত্র যে গত 24-এর নির্বাচনকে কেন্দ্র করে তা না, এটা বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল বিএসডি এবং দাদা শহীদুল আলম খানের যে 14 দফা, সেই 14 দফায় তার বহু আগে থেকেই বলা হয়েছে যে বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানটা মূলত হচ্ছে একটা ফ্যাসিস্ট কাঠামো। এই সংবিধানের কারণেই মূলত এই দেশে বারবার এই ফ্যাসিস্টের ঘটনা ঘটে, কখনো সামরিক শাসনে, কখনো বা সেটা রেশমি কোমল একটা শাড়ি পরা মহিলার মাধ্যমেও সেটা কিন্তু হয়ে থাকে। তো যাই হোক, এই কাঠামোটাই যাকে এই কাঠামোর ভিতরে ঢুকে সেই হয়ে যাবে। আমরা দেখেছি যে মানুষ যখন এই কাঠামো বদল করার জন্য স্বপ্ন নিয়ে এবং আকাঙ্ক্ষা নিয়ে যখন এই 8ই আগস্ট যখন একটা অন্তর্বর্তী সরকার করা হয়, তাদের উপরে যেই রকম একটা আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকে, কিন্তু তারাও ঠিক সেই কাঠামোর ভিতরে গিয়ে, সেই আমলাতন্ত্রের ভিতরে গিয়ে, সেই ওসি ডিসি তারপরে এসপি সচিব, মানে সেই বৃত্তের বলয়ের ভিতরে থেকেই এই একটা বছর পার করেছে। তো ধারাবাহিকতায় দেখা যেত যে 1 বছরের যে তাদের যে কাজ, সে কাজে তারা ওই এসি ডিসি এবং সচিব বা আমলার যে তন্ত্র, সেইটার উপরে নির্ভর হওয়ার কারণে তারা কিন্তু যে আকাঙ্ক্ষা মানুষের ছিল, সেই আকাঙ্ক্ষার ধারে কাছেও কিন্তু যেতে পারেনি। তাদেরকে নিয়ে মানুষ এখন যে আকাঙ্ক্ষা করছে তার বিপরীতে মানুষ তাদের উপরে খুব ছাড়ছে। এই 1 বছরে মানুষের ভিতরে প্রচুর পরিমাণে ক্ষোভ প্রশমিত হয়েছে, কারণ মানুষের ধারণা ছিল যে একটা অভ্যুত্থানের একটা সরকার, আমরা তাদেরকে দাঁড় করিয়েছি, তারা আমাদের পক্ষে হয়ে কথা বলবে, তারা আমাদের জন্য কাজ করবে, তারা সেই পুরানো বিধি যে ব্যবস্থা, সেই ব্যবস্থা থেকে বের হয়ে নতুন যে কাঠামো তার জন্য তারা কাজ করবে এবং সেই আঙ্গিকে তারা ব্যবস্থা নেবে। কিন্তু দেখা গেল যে সে না করে তারাও সেই পুরনো ব্যবস্থায় ফিরে গেছে। তো এই সরকারের বিরুদ্ধে মানুষের অনেক ধরনের ক্ষোভ আছে এবং রাষ্ট্রের যে সংস্কার, সেই সংস্কারের বিষয়গুলো মানুষের ভিতরে একটা প্রশ্নবিদ্ধ তারাই তৈরি করে দিয়েছে এবং এই যে প্রশ্নবিদ্ধ মানুষের ভিতরে করা যাবে, মানুষ এখন কিন্তু সংস্কারটাকে যেভাবে প্রথম থেকে প্রাধান্য দিয়েছে, এখন মানুষ কিন্তু ওই সংস্কারটাকেও ঠিক এখন সেভাবে নিচ্ছে না, কারণ তারা সংস্কারকে এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করেছে, মানুষ এখন মনে করে যে আসলে সংস্কার কিছু না, এরা নতুন কোনো একটা বিষয়কে এখানে সামনে স্টাবলিশ করার চিন্তা হচ্ছে। আমরাও দেখতে পাচ্ছি আসলে তাদের ভিতরে সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার চেয়েও তারা বিদেশি যে বেনিয়া গোষ্ঠীর যে আকাঙ্ক্ষা, সেগুলোকে বাস্তবায়ন করার জন্য তারা কাজ করতেছে। তারা স্টারলিংক থেকে শুরু করে, বন্দর নিয়ে শুরু করে, করিডোর নিয়ে যে সমস্ত বিষয়গুলোকে তারা বিতর্কিত যে বিষয়গুলো, সেগুলোকে নিয়ে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। আরও সবচেয়ে দুঃখজনক বিষয় সেটা হচ্ছে যে এই আন্দোলনে হাজার হাজার
আপনার ছাত্র, শ্রমিক, কৃষক এবং মানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল এবং সেখানে প্রায় এখন পর্যন্ত সরকারি গেজেটে প্রায় মনে হয় 1400-র মতো নাম উঠেছে, কিন্তু এর বাইরেও অনেকেরই এখানে শহীদ হওয়ার ঘটনা ঘটেছে এবং অসংখ্য আমাদের ভাইয়েরা তাদের আহত হয়েছেন এবং এখনও তারা তাদের বিভিন্নভাবে তারা সেই সমস্যা নিয়ে তারা এখনও দিনাপাত করছে এবং এখনও অনেকে সেই সমস্যা নিয়ে মারা যাচ্ছে। কিন্তু সেই দিকে আমরা দেখছি যে সরকার খুবই উদাসীন এবং বিচারের যে একটা ব্যবস্থা, বিচারটাকে তারা কিন্তু দীর্ঘায়িত করতেছে। 1 বছরে একদম মানে দৃশ্যমান, মানে এই বিচার প্রক্রিয়াটাকে যে দৃশ্যমান কোনো একটা জায়গায় তারা নিতে পারছে সেটাও কিন্তু আমরা আসলে দেখি নাই। আজকে এই দিনটাকে তারা গণ অভ্যুত্থান দিবস, তারা জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে তারা যেভাবে গণ অভ্যুত্থান দিবসটাকে ঘোষণা করলো তারা খুব হালকাভাবে এটাকে ঘোষণা করছে। এই দিনটা তো এত হালকা, এটা একটা ফ্যাসিস্টের একটা পতন হয়েছে। এই ফ্যাসিস্ট এতই শক্তিশালী ছিল যে গত 16 বছর 17 বছর তার বিরুদ্ধে কথা বলা পর্যন্ত যায়নি এবং তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো স্টেপ নেওয়া যায়নি। বিরোধী যে দলগুলো আছে এবং সাধারণ মানুষের তাদেরকে কোনো কথা বলে তাদের উপরে মানে নির্যাতনের খড়গ নেমে আসছে। ঠিক এই জায়গাটা থেকে এটা কি শুধুমাত্র গণ অভ্যুত্থান দিবস হিসেবে আখ্যায়িত করাটা ঠিক হবে না। আমরা মনে করি যে এটাকে একটা ফ্যাসিবাদ বিরোধী দিবস হিসেবে ঘোষণা করা দরকার ছিল, এটা অ্যান্টি ফ্যাসিস্ট ডে হিসেবে এটাকে ঘোষণা করা উচিত ছিল, যাতে এই দিনটা মানে এই ফ্যাসিস্ট যাতে জীবন আর ফিরে না আসে বাংলার মাটিতে, সেই জায়গাটা থেকে তাদেরকে মানে এমনভাবে তুলে ধরা দরকার ছিল। এই দিনটাকে এইভাবেই উদযাপন করা উচিত ছিল। তো আসলে স্যার আছেন, স্যার কথা বলবেন, আমাদের চেয়ে আরও অনেক বিশ্লেষণ তিনি করবেন। আমরা তার কথা শোনার জন্যই আসলে বলতে এসেছি যে আমি স্যারের আরও অনেক লেখা পড়েছি, আমি আরও আগে থেকে স্যারের লেখাগুলোকে আমি ফলো করি, অনেক শিক্ষণীয় বিষয় আছে এবং স্যারকে আমি আগে দেখি নাই, এখানেই ফার্স্ট আমি আরও কয়েকদিন আগে দেখেছি, তার কথাগুলো আমি শুনেছি। স্যার যেভাবে স্ট্রেট ফরওয়ার্ডলি কথাগুলো বলেন, অনেক কিছুই তার বিষয়গুলো যেভাবে অনেক কিছুকে আমরা একটু স্কিপ করে যাই, স্যার কিন্তু সে জায়গায় থাকে না। তিনি সাবলীলভাবে সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে কথা বলার চেষ্টা করেন এবং তুলে ধরেন। আমার সেই বিষয়গুলো অনেক ভালো লাগে। উনি এই বিষয়গুলো আমি মনে করি তুলে ধরবেন এবং আসলে যে ফ্যাসিস্ট যে কাঠামোটা আছে, আমাদের যেই বিদ্যমান যেই সাংবিধানিক যে বিষয়গুলো আছে, এগুলো বিলোপ করে অবশ্যই যে আমরা যে পরাধীন অবস্থায় আছি সে জায়গা থেকে আমাদেরকে মুক্ত করে আগামী বাংলাদেশ নির্মাণে আমরা ভূমিকা রাখবো। আমাদেরকে আমাদের এই যুব সমাজকে ভূমিকা রাখতে হবে, তরুণ সমাজকে ভূমিকা রাখতে হবে এবং যুব বাঙালিও সেই জায়গায় কাজ করবে। আমরা আশা করি যুব বাঙালি সেই জায়গায় কাজ করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জনাব তৌফিকুজ্জামান ফিরাজ স্যার, তার সুন্দর বক্তব্য।